সো আজকে প্রথমে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডে 5 নামে। ডে 5 এর মধ্যে আমরা একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি, বললাম HTML ফর্ম। এই জায়গাতে আমরা HTML এর ফর্মের প্র্যাকটিস করব। টাইটেলটা ঠিক করে নিচ্ছি, HTML ফর্ম। বডির মধ্যে আমরা ফর্মের প্র্যাকটিসটা করব এবং এই ফাইলটাকে আমরা আউটপুটে নিয়ে আসি সবাই। আপনারা র্যান্ডমলি সিট চেঞ্জ করেন কেন? আপনারা দুইজন তো মনে এখানে ছিলেন না, লেট করে আসবেন, একটু আগে আসতে হবে না? ফিক্সড না, আসলে ঘটনা হচ্ছে যে সিট কোনোটাই ফিক্সড না, ওকে। বাট এটা হচ্ছে আমাদের একটা কি মানে ফ্যামিলির একটা শিক্ষা যে অ্যাকচুয়ালি যে যেখানে বসে থাকে সেখানে বসে দেওয়াটা উচিত। এখন এইটা যদি আমরা ওখান থেকে না নিয়ে আসি তাহলে তো কিছু করার নাই। বোঝেন না বিষয়টা? এটা বোঝা উচিত। তা একটা সিট ফাঁকা আছে, সেখানে একজন বসছিল, ঠিক আছে, ওনার জন্য আমি জায়গাটা রেখে দিই। এটা তো ফ্যামিলি থেকে আসার কথা। কারণ এরপরে যখন পিএসপি আলোচনা হবে তখন তো এটা ম্যান্ডেটরি, কারণ তাছাড়া তো আপনি ওই প্রত্যেকবার একটা করে প্রজেক্ট ওপেন করবেন, এগুলো করতে করতে তো চলে যাবে 3 ঘন্টা। সো এই বিষয়গুলো আমরা একটু মানে থাকবো আর কি, লয়াল থাকবো সবাই সবার প্রতি। এখন এখানে বডির মধ্যে আমরা আজকে ইনপুট এলিমেন্টের প্র্যাকটিসগুলো করবো আর কি। সো ইনপুট এলিমেন্টগুলো কি? ইনপুট এলিমেন্ট বলা হচ্ছে যে আমরা যদি ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের ইনপুট এলিমেন্ট ইউজ করতে হচ্ছে। ইনপুট এলিমেন্ট এর মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নিতে পারি। আমরা যখন কোনো হেডিং দরকার হয়, খেয়াল করেন আমরা একটা হেডিং দিচ্ছি, বললাম দিস ইজ আওয়ার ইনপুট এলিমেন্ট প্র্যাকটিস। আমরা এরকম একটা হেডিং দিলাম। আমরা যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আমরা একটা হেডিং দেখতে পাচ্ছি এরকম। তার মানে প্রত্যেকটা জিনিসের ব্রাউজারে নিয়ে আসার জন্যই কিন্তু আলাদা একটা এলিমেন্ট আমাদের জন্য রাখা হয়েছে। সো আমরা যদি একটা হরিজন্টাল লাইন টানতে চাই তার জন্য কিন্তু কি আছে, HR। সো হরিজন্টাল লাইন আমরা এভাবে টেনে দিতে পারতেছি। হ্যাঁ রিবান, বাসায় আসছো? হ্যালো, হ্যাঁ। তাহলে ইনপুট নেওয়ার জন্য আমাদের ইনপুট এলিমেন্টগুলো দরকার। সো ইনপুট এলিমেন্ট কতগুলা? যদি এ ধরনের কোশ্চেন কেউ করে যে ইনপুট এলিমেন্ট কতগুলো আছে HTML এর মধ্যে, আমরা বলবো কয়টা? 3টা। একটা হচ্ছে ইনপুট, আরেকটা হচ্ছে টেক্সট এরিয়া, আরেকটা হচ্ছে সিলেক্ট। অত্যন্ত জনপ্রিয় এই 3টাই হচ্ছে ইনপুট এলিমেন্ট, যার মাধ্যমে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। একটা হচ্ছে ইনপুট, আরেকটা হচ্ছে টেক্সট এরিয়া, আরেকটা হচ্ছে সিলেক্ট। এই 3টা এলিমেন্ট ইউজ করে আমরা ইউজারের কাছ থেকে বিভিন্ন টাইপের ইনপুট নিতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই 3টা ছাড়াও HTML5 এ আরও নতুন 3টা ইনপুট এলিমেন্ট আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কি ডেটা লিস্ট, কি গান এবং আউটপুট। এই এলিমেন্ট 3টা নতুন HTML5 এ। সো এদেরকে ইউজ করে কিন্তু আমরা কাজ করতে পারি। এখন যে বিষয়টা হচ্ছে যে তাহলে আমরা এগুলো নিয়ে আবার কথা আছে যে HTML5 এর যে 3টা আছে এটা কিন্তু সব ব্রাউজারে সমানভাবে সাপোর্ট করে না। ইভেন HTML এর যে পুরাতন যে 3টা ইনপুট এলিমেন্ট, সেটা হচ্ছে যে ইনপুট, টেক্সট এরিয়া, সিলেক্ট। এই প্রত্যেকটা ইনপুট এদের আবার টাইপ বলে দিতে হয়। এই টাইপগুলো কিন্তু HTML5 এর নতুন কিছু টাইপ আছে যেগুলো কিন্তু সব ব্রাউজারে সমানভাবে সাপোর্ট করে না। আমরা দেখবো প্র্যাকটিস করতে যে এক একটা ব্রাউজারে এক এক ধরনের আউটপুট আসতেছে, অথচ জিনিস একই। সো
সো আমরা প্রথম যে ইনপুট এলিমেন্টটা সেটা হচ্ছে ইনপুট। সো ইনপুটটা নিয়ে আমরা প্র্যাকটিসটা শুরু করি। খেয়াল করেন, আমরা এখানে ইনপুট দিয়ে শুরু করলাম, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই, সিম্পলি ইনপুট এই কথাটা লিখে দিলাম। কেমন, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই। কারণ সেভ করি, ব্রাউজারে যায়, রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা বিষয় কিন্তু চলে আসছে এখানে। খেয়াল করছেন? সো এই ইনপুট এলিমেন্টের মাধ্যমে আমরা কি করতে পারবো? আমরা ইউজারের কাছ থেকে কোনো কিছু ইনপুট নিতে পারবো। এখন এখানে ইউজার কি ইনপুট দিবে? এখানে কি তার নাম দিবে, তার ডেট অফ বার্থ দিবে, তার ইমেল অ্যাড্রেস দিবে, কি দিবে? অর্থাৎ ইনপুটের টাইপটা কি হবে এটা আমাকে বলে দিতে হবে। অ্যাকচুয়ালি এখানে আমি যে কোডগুলো লিখবো, এই কোডগুলো কেউ না কেউ পড়বে, পড়ে এই ধরনের আউটপুট জেনারেট করবে। সো যে কোডগুলো পড়বে তাকে আমাকে বুঝিয়ে দিতে হবে যে এখানে ইউজার কি টাইপের ইনপুট দিবে। সো ইনপুট এই এলিমেন্টের মধ্যে বেশ কিছু অ্যাট্রিবিউট আমরা ইউজ করব, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইপ। ইনপুটের টাইপটা বলে দিতেই হবে যে কি টাইপের ইনপুট দিবে। সো ইনপুটের টাইপ কি কি হতে পারে? হ্যাঁ, এখানে এসে আমরা যদি কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেই, এরকম একটা লাইন দেখতে পাচ্ছেন, দেখেন। হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দেন, এই টাইপের এই মাঝখানে কার্সারটা রেখে এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন। এখানে দেখেন বাটন, চেকবক্স, কালার, ডেট টাইম, এখানে বহুত বেশ কিছু কিন্তু ইনপুটের টাইপ আমরা দেখতে পাচ্ছি। এই টাইপগুলোর মধ্যে থেকেই কিন্তু আমাকে কোনো না কোনো একটা টাইপ সিলেক্ট করতে হবে, এর বাইরে কোনো টাইপ আমরা সিলেক্ট করতে পারবো না। তারপরে এখন যদি কেউ বলে যে টোটাল ইনপুটের টাইপ কয়টা, আমরা কিন্তু এখান থেকে গুণে বলে দিতে পারি, তাই না? দেখেন তো এখানে কয়টা আছে, এখানে কয়টা আছে একটু গুণে দেখেন তো। কয়টা? 25টা, 26টা, 23, 23। তাহলে দেখেন এখানে কিন্তু টোটাল 23 অর্থাৎ 23টা কিন্তু ইনপুটের টাইপ আছে। সো আমরা ইউজার কি ধরনের ইনপুট দিবে তার উপর বেস করে কিন্তু আমরা টাইপটা সিলেক্ট করে দিব। সো এখানে সাপোজ ইউজার তার নামটা দিবে, তার ফার্স্ট নেমটা দিবে। সো নাম লেখার জন্য কি দরকার হয়? ক্যারেক্টার, টেক্সট। এখানে দেখি কি আছে, দেখেন নিচের দিকে কিন্তু আমরা এই যে টেলের পরে টেক্সট দেখতে পাচ্ছি। সো টাইপটা বলে দিলাম টেক্সট। The second important attribute হচ্ছে নেম। এটাও অত্যন্ত ইম্পর্টেন্ট, এটাও বলে দিতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। আমরা যদি ইউজারের এই ইনপুট এলিমেন্টটা পিএইচপির মাধ্যমে ধরতে চাই তাহলে আমাকে নেমটা অবশ্যই দিতে হবে, এছাড়া আমরা ধরতে পারবো না। সো নেমের মধ্যে কি লিখব? এখানে ইউজার যা ইনপুট দিবে নেমের মধ্যে আমাকে নামটাও তাই হবে। এখানে যদি ইউজার তার ডেট অফ বার্থ ইনপুট দেয়, আমরা এখানে কি লিখব? ডেট অফ বার্থ। এখানে যদি তার দেয়, ন্যাশনাল আইডি কার্ড দেয়, তাহলে এখানে হবে ন্যাশনাল আইডি। ফোন নাম্বার দিলে ফোন নাম্বার। আমাদের সাপোজ এখানে ইউজার তার ফার্স্ট নেমটা ইনপুট দিবে, তাহলে নেমটা কি হবে? ফার্স্ট নেম। আর আমরা এখানে নেমটা যাই লিখবো অলওয়েজ স্মল লেটার লিখবেন, এবং যদি একাধিক ওয়ার্ড হয় মাঝখানে আন্ডারস্কোর ইউজ করবো আমরা। এই প্র্যাকটিসটাই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কোনো একটা ইনপুট এলিমেন্টের নাম লেখার ক্ষেত্রে। এবার যদি আমরা ব্রাউজারে যাই, কোনো চেঞ্জ কিন্তু পাবো না, আগে যেরকম ছিল সেরকমই কিন্তু আছে। এখন যে এই কোডগুলো যিনি পড়বেন তার জন্য কিন্তু খুব সহজ, সে খুব সহজেই বুঝে ফেললো যে এখানে এই ইনপুট এলিমেন্টের টাইপটা হচ্ছে টেক্সট, অর্থাৎ এখানে ক্যারেক্টার ইনপুট আসবে এবং এর নেমটা হচ্ছে ফার্স্ট নেম, অর্থাৎ এখানে ফার্স্ট নেমটা আসবে। বাট এখানে একজন ইউজার সে কি এখান থেকে দেখে বুঝতে পারবে এটার মধ্যে কি আসবে? এজন্য প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে প্লেস হোল্ডার অথবা একটা টাইটেল থাকে। সো আমরা টাইটেল নিয়েই প্রথমে কথা বলবো, অর্থাৎ প্রত্যেক ইনপুট এলিমেন্টের একটা টাইটেল দিতে হবে। তাহলে আমরা এই টাইটেল দিব। সো এখানে এসে আমরা বলে দিচ্ছি ফার্স্ট নেম।
এবার আমরা যদি ব্রাউজারে যাই চেক করি, আমরা এরকম কিন্তু দেখতে পাচ্ছি। সো নেমের মধ্যে ফার্স্ট নেম। এবার আমরা তার কাছ থেকে লাস্ট নেমটা চাচ্ছি। সো এখানে ভাবে লিখে দিই লাস্ট নেম, টাইটেল দিলাম, আর একটা ইনপুট এলিমেন্ট নিলাম, যার টাইপ বলে দিলাম টেক্সট, কারণ লাস্ট নেম লিখতেও ক্যারেক্টার লাগবে, আর নেমটা হবে লাস্ট নেম। সেভ করে দিলাম, ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, এভাবে চলে আসছে। সো রেজিস্ট্রেশন ফর্মের ইনপুট ফিল্ডগুলা পাশাপাশিও থাকে, আবার নিচে নিচেও থাকে। সো নিচে নিচেই ম্যাক্সিমাম থাকে, তাই না? সো তাহলে নিচে আনতে হলে কি করতে হবে? লাইন ব্রেক দিতে হবে। তার জন্য আমাদের বিআর এইটা একটা আমরা ইউজ করে নিচ্ছি, সেভাবে দেখতে পাচ্ছি। এখন খেয়াল করেন এখানে কিন্তু তারা একবার গায়ে গায়ে মিশে আছে। সো একটু নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। সো তার জন্য আমরা আরেকটা বিআর দিতে পারি। আবার দেখেন এখানে কিন্তু এই বক্সটা আর এই বক্সটার শেপটা কি সমান হয়েছে? একটু বাম দিকে চলে আসছে না? সো ডিজাইনটা কিন্তু সুন্দর হচ্ছে না। ডিজাইনটা কন্ট্রোল করার জন্য তো আমরা ডেফিনেটলি সিএসএস ইউজ করব, বাট ডেভেলপাররা সিএসএস যত কম পারে তত ইউজ করে। এজন্য এই সমস্ত কাজের জন্য কি ইউজ করতে হয়? বলে না যার কেউ নাই তার কি আছে? টেবিল আছে। এই জন্য টেবিল ইউজ করতে হবে এখানে। ডেভেলপারদের সম্বলই একমাত্র টেবিল, আর কিছু না। বুঝতে পারছেন? সো আমরা এখানে টেবিল ইউজ করে কাজগুলো করব, সেইভাবে করব না প্র্যাকটিস। কেটে দিলাম। সো টেবিল দিয়ে শুরু করলাম, টেবিল দিয়ে শেষ করলাম। টেবিলের মধ্যে রো, রোর মধ্যে কলাম। প্রথম কলামে লিখবো ফার্স্ট নেম, সেকেন্ড কলামে কি আসবে? ইনপুট, টাইপ হবে টেক্সট, ওই কন্ট্রোল চেপে দিলে স্পেস বার চাপ দিলে আসবে। শর্টকাটের চিন্তা বাদ দেন মাথা থেকে, আগে লেখেন। 1-1.5 বছর লেখেন না আগে। এবার যদি সেভ করে ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন টেবিল ইউজ করার ফলে তারা কিন্তু নিরাপদ দূরত্ব বজায় রাখছে এবং একটা স্ট্যান্ডার্ড শেপে আসছে। সো উইদাউট সিএসএস আমরা এভাবেই কিন্তু চমৎকার একটা ফর্ম তৈরি করতে পারি। এভাবে আমরা তার ইমেল অ্যাড্রেসটা নিব। এরপর সো এখানে টাইটেলে লিখে দিলাম ইমেল অ্যাড্রেস। ইমেলের ক্ষেত্রে ইনপুটের টাইপটা কি হবে? দেখেন এখানে কিন্তু আমরা সাজেশন থেকে ইমেল দেওয়াই আছে, সো ইমেল নিতে পারি। নেমটা বলে দিলাম ইমেল অ্যাড্রেস। এবার পাসওয়ার্ড, তার কাছ থেকে পাসওয়ার্ড নিব। সো পাসওয়ার্ড নেওয়ার জন্য ইনপুটের টাইপটা কি হবে? পাসওয়ার্ড।
পাসওয়ার্ডের পর আমরা তার কাছ থেকে তার ফোন নাম্বার নিতে পারি, সো ফোন নাম্বারের ক্ষেত্রে ইনপুট টাইপ হবে নাম্বার, নেম হবে কি ফোন নাম্বার। ফোন নাম্বারের পরে আমরা তার কাছ থেকে তার যে বিষয়টা নিতে পারি, তার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের ক্ষেত্রে টাইপটা কি হবে দেখেন, উইক, ইউআরএল, টাইম, টেক্সট, সার্চ, রেঞ্জ, নাম্বার, পাসওয়ার্ড, ডেট, ডেট টাইম লোকাল, সো ডেট হতে পারে, তাই না? ইনপুটের টাইপটা বলে দিলাম ডেট, নেমে কি হবে ডেট অফ বার্থ। এসিটা কি অফ আছে? হ্যাঁ, এই এসি অন, এটা তো অন আছে। টেম্পারেচার কত দিচ্ছেন, 42 না 52? টেম্পারেচারটা 24 করে দেন। এখন খেয়াল করেন, আমরা মোটামুটি বেশ কয়েকটা ইনপুট এলিমেন্টের প্র্যাকটিস করলাম। এখন যদি আমরা ব্রাউজারে যাই, এদের অবস্থা দেখি যে কি কি অবস্থায় আছে। দেখেন এরকম আসছে, সো ইমেল অ্যাড্রেসের জন্য এভাবে আসছে, পাসওয়ার্ডের জন্য এভাবে আসছে। এখন সো দেখেন, আমরা এখন যে ব্রাউজারে আছে ওনার নাম হচ্ছে মজিলা। সো এখানে আমরা ফোন নাম্বারের ক্ষেত্রে যখন কোনো কিছু ইনপুট দিব, দেখেন যেহেতু ইনপুটের টাইপ বলে দেওয়া হয়েছে কি নাম্বার, সেখানে কোনো ক্যারেক্টার যাওয়া কি উচিত, বাট যাচ্ছে, কিন্তু আবার সংখ্যাও যাচ্ছে, ক্যারেক্টারও যাচ্ছে। সো ভ্যালিডেশন কিন্তু সে ধরতে পারতেছে না এভাবে, বাট আপনি বাইরে ক্লিক করেন, দেখেন কি হয়ে গেছে, একটা রেড অ্যালার্ট হচ্ছে না? সো এইভাবে মজিলা ভ্যালিডেশন দিচ্ছে যে না, আপনি যেটা ইনপুট দিচ্ছেন সেটা ভ্যালিড না। আমি যদি এগুলো ডিলিট করে দিই, এখানে শুধু সংখ্যা দিই, এবার বাইরে ক্লিক করি, দেখেন এবার কিন্তু কোনো সমস্যা নেই। যখন এখানে কোনো ক্যারেক্টার দিব এবং বাইরে ক্লিক করব, তখনই কিন্তু সে একটা রেড অ্যালার্ট দিবে যে না, এটা ভুল হচ্ছে। এবার আমরা যখন এখানে ডেট দিলাম, এখানে কিন্তু ডেট দেওয়ার একটা অপশন চলে আসছে এভাবে, বাট ডেট ইউজ করার কারণে অ্যাকচুয়ালি যেটা আসা উচিত সেটা হচ্ছে একটা ডেট পিকার আসা উচিত, তাই না? ডেট পিকারটা মজিলায় আসবে না। এটা আসার জন্য কোথায় আসে? এটা অপেরায় আসে এবং গুগল ক্রমে আসবে। সো আমি যদি প্রোগ্রামটা খেয়াল করেন, গুগল ক্রমে রান করাই, এই ধরনের একটা আউটপুট দেখতে পাচ্ছি। গুগল ক্রমে দেখেন এই নাম্বারের জন্য যে বিষয়টা, নাম্বারে কিন্তু আমি কোনো ক্যারেক্টার দিতে পারতেছি না, শুধু একটা ওয়ার্ড যাবে। সেটা কি বলেন তো? একটা ক্যারেক্টার যাবে, সেই ক্যারেক্টারটার নাম কি? রাইট, হ্যাঁ, প্লাস না, ও না, কই ও তো যায় না। একজনে বলছে সামনে থেকে ই যাবে, শুধু আর কিছু যাবে না। এক্সপোনেনশিয়াল, তাই না? এটা কিন্তু একটা নাম্বার হিসেবে কাউন্ট করা হয়। যারা ম্যাথ পড়ছেন বা ম্যাথে আছেন তারা বুঝতে পারবেন জিনিসটা। সো
এছাড়া কিন্তু যে কোনো ক্যারেক্টার যাবে, অন্য নাম্বার যাবে, শুধুমাত্র ই ক্যারেক্টারটা যাবে। মজিলা ই দিবেনি যাবে, ওই যে মজিলা তো সবই যায়, সমস্যা কি? হ্যাঁ, এটা একটা লিমিটেশন, সেটা ধরতে পারে না। ঠিক আছে, এখানে কিন্তু ইটাকেও সে রিসিভ করতে পারতেছে না, সে মনে করছে এটা একটা ক্যারেক্টার। সো এই জন্যই বললাম যে ইনপুটের টাইপ, এই যে ডেট বা নাম্বার, এগুলা কোথা থেকে আসছে? HTML5 এর নতুন আসছে। যেমন ধরেন টেক্সট, ইমেল, পাসওয়ার্ড, এগুলো কিন্তু ওই বঙ্গবন্ধুর আমল থেকে চলতেছে। এখন মনে করেন এগুলো নতুন আসছে 2016 সালে, বা নতুন আসছে আর কি, 16তে তো না, 14তে আসছে এগুলা। আর এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি ডেট পিকারটাও কিন্তু চলে আসছে। এখানে ক্লিক করলে আমরা যে কোনো একটা ডেট কিন্তু সিলেক্ট করে দিতে পারি। এবার আমরা ডেট অফ বার্থের পরে খেয়াল করেন, এখানে যে বিষয়গুলো আছে সবগুলো কিন্তু ইনপুট এলিমেন্ট ইউজ করতেছে। আমরা কিন্তু এখনো টেক্সট এরিয়া অথবা সিলেক্ট, এই দুইটাকে কিন্তু ইউজ করা হয় নাই। সো ডেট অফ বার্থের পরে আমরা আর একটা রো নিচ্ছি। রোর মধ্যে প্রথম কলামে আমরা তার জেন্ডার ইনফরমেশন নিব। জেন্ডারের মধ্যে ইনপুটের টাইপ বলা হচ্ছে কি হয়? রেডিও। নেম বলে দিতে হয় জেন্ডার, এখানে বলে দিলাম মেল। সেম ভাবে ফিমেলের জন্য ইনপুটের টাইপ হবে রেডিও, নেম জেন্ডার। সো দুইটা ইনপুট এলিমেন্টের নেম কিন্তু সেম, খেয়াল করছেন? এটা কি ঠিক আছে না ঠিক নাই? এটা কিন্তু ঠিক আছে, কারণ কি দেখেন, আমি যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন একসাথে কিন্তু দুইটা সিলেক্ট করা যাবে না, যে কোনো একটাকে সিলেক্ট করা যাওয়া উচিত, তাই না? নাকি দুইটা সিলেক্ট করা উচিত? একটা লোক তো একসাথে আর দুইজন হতে পারবে না, যে কোনো একজন হওয়া লাগবে। এই জন্য নাম দুইটা যদি একই থাকে তাহলে কিন্তু সে শত চেষ্টা করলেও দুইটাকে একসাথে সিলেক্ট করতে পারবে না। বাট আমি যদি নাম আলাদা করে দিই, জেন্ডার 1 করে দিলাম, এবার কি হয়? এবার কিন্তু এটাও হচ্ছে, এটাও হচ্ছে। যদি কেউ ভুলবশত এইভাবে করে দেয়, তখন তো আপনি মুশকিলে পড়ে যাবেন যে আসলে সমস্যাটা কোথায়। সো আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, এজন্য হ্যাঁ জেন্ডারটা আমরা এভাবে বলে দিলাম। এখন এখানে একটা বিষয় কিন্তু লক্ষণীয়, খেয়াল করেন, এখানে ইনপুট এলিমেন্টগুলোর মধ্যে আমরা এখানে যা কিছু দিয়ে দিব, ধরেন এখানে দিয়ে দিলাম BITM,
সো এই বিআইটিএমটা এই ইনপুট এলিমেন্টের জন্য কি বলেন তো? ভ্যালু না? ভ্যালু। কিন্তু খেয়াল করেন আমি এই বিআইটিএম এখন কিন্তু এখানে কিছুই নেই। সো আমি যদি এই ফার্স্ট নেমের এখানে যাই এবং এখানে যে আমি যদি ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে বিআইটিএম কথাটা লিখে দিই, ধরেন আমি বেসিস লিখে দিলাম, বেসিস। এবার যদি এখানে কি চলে আসবে? বেসিস চলে আসবে না? দেখেন বেসিস চলে আসছে। তার মানে এখানে ইউজার যেটা দিচ্ছে সেটা অ্যাকচুয়ালি এই এলিমেন্টের ভ্যালুতে চলে যাচ্ছে। তাহলে এখন আমি এখানে যখন আসবে এখানে তো কোনো কিছু লিখতে পারতেছি না, এখানে তো সিলেক্ট করতেছি। তাহলে এখানে সিলেক্ট করলে ডেটাবেজে কি যাবে? এটা কি এখানে বলে দেওয়া আছে? নাই। কিন্তু দেখেন এখন এখানে তো মুশকিলে পড়ে গেল। এই জন্য কী করতে হয়, এই প্রত্যেকটাই যখনই ইনপুটের টাইপ হবে রেডিও, তখন আমাকে ভ্যালু দিয়ে দিতে হবে। আমি ভ্যালু বলে দিলাম মেল, আর এখানে ভ্যালুতে বলে দিলাম ফিমেল। তাহলে কি হবে বলেন তো? এবার যদি কেউ মেল সিলেক্ট করে তাহলে ভ্যালুতে কি চলে যাবে? মেল। আবার যদি কেউ ফিমেল সিলেক্ট করে ভ্যালুতে চলে যাবে হচ্ছে ফিমেল। এবার সেভ করি, ব্রাউজারে যাই, আমরা এই ধরনের একটা আউটপুট কিন্তু দেখতে পাচ্ছি। এখন জেন্ডারের পরে সাপোজ আমরা তার কাছ থেকে তার অ্যাড্রেসটা নিতে যাচ্ছি। সো আমরা একটা রো নিলাম, এখানে প্রথম কলামে বলে দিলাম অ্যাড্রেস, সেকেন্ড কলামে অ্যাড্রেসের জন্য আমরা কি ইউজ করি? টেক্সট এরিয়া। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইনপুট এলিমেন্ট। টেক্সট এরিয়া দিয়ে শুরু করলাম, টেক্সট এরিয়া দিয়ে শেষ করলাম। আমরা যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা বিষয় কিন্তু চলে আসছে। এটাকে আমরা বড় ছোট ইচ্ছা মতো করতে পারি। বাই ডিফল্ট এর লুকটা, টেক্সট এরিয়ার সাইজটা কেমন হবে সেটা কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি কলস এবং রোসের মাধ্যমে। সো কলস বলে দিলাম 30, তাহলে কি হবে? টেক্সট এরিয়ার কলস বলে দিলাম 30, তাহলে এই বরাবর হচ্ছে কি কলাম। সো কলামটা একটু বেড়ে যাবে, দেখেন কলামটা কিন্তু বেড়ে গেছে। এবার আমরা যে রোজটা বলে দেই, রোজটা বলে দিলাম 8, তাহলে কি হবে? এই রো বরাবর জায়গাটা বেড়ে যাবে, দেখেন রো বরাবর জায়গাটা কিন্তু বেড়ে গেছে। সো বাই ডিফল্ট কতটুকুন আসবে সেটা কিন্তু আমরা কলস এবং রোজ দিয়ে টেক্সট এরিয়ার সাইজটা মোটামুটি বলে দিতে পারতেছি এভাবে। এভাবে সিলেক্টের মাধ্যমে আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারতেছি, খেয়াল করেন। এখন এখান থেকে যখন আমরা পার্টিকুলার কোনো একটা টপিক সিলেক্ট করব, লাইক ঢাকা সিলেক্ট করলাম, আমার ডেটাবেজে কি যাবে? এই যে ভ্যালুর মধ্যে আমি যেটা দিয়ে দিয়েছি সেটা কিন্তু আমার ডেটাবেজে যাবে। সো আর এখানে কিন্তু সিলেক্টের মধ্যে নেমটা বলে দিতে হবে। নেমটা যদি আমরা না বলে দিই তাহলে সেটা কিন্তু ডেটাবেজে আর এই ফিল্ডটা যাবে না। বা ওই পোস্টারের মধ্যে আমরা যে মেথডটা ইউজ করব ফরম্যাট ডাটাগুলো ডেটাবেজে নেওয়ার জন্য, সেই মেথডে কিন্তু যদি কোনো ইনপুট এলিমেন্টের মধ্যে তার নামটা না দেওয়া থাকে তাহলে সেই ইনপুট এলিমেন্টটার মেথডে যায় না।
আমরা বিষয়গুলো পিএসপি আলোচনা শুরু হওয়ার পর আরো ভালোভাবে দেখব। সো সিলেক্টের পরে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা তার একটা ইমেজ নিব সাপোজ। সো প্রথম টিটির মধ্যে আমরা বলে দিলাম ইমেজ। সো ইমেজ নিতে চাইলে ইনপুটের টাইপ কি দিতে হয়? দেখেন এখানে কিন্তু বাটন, চেকবক্স, ডেট টাইম অনেক কিছু আছে। সো আমরা ইনপুটের টাইপটা বলে দিব হচ্ছে ফাইল। ইনপুটের টাইপটা বলে দিলাম ফাইল, আর নেমটা হবে ইমেজ। হ্যাঁ, কেমন টাইপটা বলে দিলাম হচ্ছে ফাইল। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে ব্রাউজ করার মতো, এবং এখানে ক্লিক করলে কিন্তু আমরা যে কোনো ধরনের ইমেজ তার কাছ থেকে নিয়ে আসতে পারবো। ইনপুটের টাইপ বলে দেওয়া হচ্ছে কি ফাইল। এবার আমরা তার কাছ থেকে যে বিষয়টা চাচ্ছি সেটা হচ্ছে আমরা তার লাস্টে যেটা করব সে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে অ্যাগ্রি আছে কিনা। সো আমি এখানে বলে দিচ্ছি অ্যাগ্রি। আর সেকেন্ড কলামে এসে আমরা যদি এভাবে ইনপুট নেই একটা, এর টাইপটা আমরা দিতে পারি চেকবক্স। ভ্যালুটা হচ্ছে কি চেকবক্স। সো অ্যাগ্রি, ভ্যালুটা হচ্ছে অ্যাগ্রি। আমরা এখানে বলে দিতে পারি আই অ্যাগ্রি উইথ অল টার্মস অ্যান্ড কন্ডিশন। এবার যদি আমরা ব্রাউজারে যাই চেক করি, আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা চেক বক্স কিন্তু চলে আসছে। এখান থেকে সে সিলেক্ট করতে পারতেছে। সো এখানে যদি সে সিলেক্ট করে তাহলে ডেটাবেসে কি যাবে বলেন তো? অ্যাগ্রি। আচ্ছা, এবার ফাইনালি আমাদের একটা বাটন দরকার। আমরা যে সব ইনফরমেশন সেভ হওয়ার পর এখানে একটা বাটন থাকে না, যেখানে ক্লিক করলে ইনফরমেশনগুলো সেভ হয়, বা সাবমিট বাটন। সো এখানে আমরা আরেকটা রো নিচ্ছি, রোর মধ্যে একটা কলাম নিলাম। প্রথম কলামটা ফাঁকা রাখলাম, কারণ যেহেতু প্রত্যেকটা রোতে দুটো করে কলাম আছে, সো গন্ডগোল করবে সে। সো সেকেন্ড রোতে এসে ইনপুট এর টাইপ বলবো কি, বাটন তৈরি করার জন্য দেখেন প্রথম যে টাইপটা আছে সেটা কি বাটন। সো বাটন বললাম,
এর একটা নেম দিয়ে দিলাম এবং ভ্যালুর মধ্যে বলে দিলাম সেভ মি। ভ্যালুর মধ্যে বলে দিলাম সেভ মি। এবার সেভ করে এই ভ্যালুর মধ্যে আমরা যেটা দিব সেটা কি হবে, শো করবে এখানে, এই জন্য বড় করে দিচ্ছি, এই যে সেভ মি। ঠিক আছে, সো এটা অ্যাকচুয়ালি সেভ মিতে যখন ক্লিক করা হবে তখন ফর্মটা কি সাবমিট হবে না, ইনপুট এলিমেন্টগুলো যে ভ্যালুগুলো দেবে সেই ভ্যালুগুলো সাবমিট হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে যদি সেভ মিতে ক্লিক করতেছি বাট এটা কি সাবমিট হচ্ছে, পেজটা একবার রিলোড হবে না, রিলোড তো হচ্ছে না, কারণ কি? অ্যাকশন দিতে হবে, কোথায় করব বলেন তো? হ্যাঁ আপনারা বলছেন ঠিকই, বাট অর্গানাইজ ভাবে আসতেছে না। যে আমরা HTML এর ইনপুট এলিমেন্টগুলো ইউজ করে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা তৈরি করলাম, বাট এখানে ইউজার যে ইনপুটগুলো দিবে সেগুলো যদি আমরা ডেটাবেজে নিতে চাই, ইউজারের ইনপুটগুলো যদি আমরা ডেটাবেজে নিতে চাই, তাহলে যেটা লাগবে সেটা হচ্ছে কি, ফর্ম ট্যাগ লাগবে। ফর্ম ট্যাগ ছাড়া কি সম্ভব? সম্ভব হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি সম্ভব হচ্ছে না। কিন্তু তার মানে এই যতগুলো ইনপুট এলিমেন্ট আছে সবগুলো ইনপুট এলিমেন্ট কার মধ্যে থাকবে, একটা ফর্মের মধ্যে থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে টেবিল যেখান থেকে শুরু হচ্ছে সবগুলো ইনপুট এলিমেন্ট কি টেবিলের মধ্যে আছে না, সো টেবিল যেখানে শুরু হচ্ছে তার আগে আমরা ফর্ম দিয়ে শুরু করলাম, এটা শেষ হবে কোথায় বলেন তো? একবারে টেবিল যেখানে শেষ হচ্ছে তারপরে আমরা ফর্ম দিয়ে শেষ করে দিলাম। এবার সেভ করলাম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন স্টিল কিন্তু হচ্ছে না, ফর্ম দিয়ে সত্ত্বেও কিন্তু হচ্ছে না, কারণ কি? পাঁচটা বলে দেয়নি। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে এখানে যখন কোন ইনফরমেশন দিব, এখানে কিছু বিষয় ইউজার ইনপুট দিবে, এই ইনফরমেশনগুলো এই ফর্ম থেকে অন্য কোনো এক জায়গায় নিয়ে যাওয়া হবে, যেমন ডেটাবেজে নিয়ে যাওয়া হবে। সো যখন কোনো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া হয় তখন দুইটা বিষয় ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জিনিসটা আমি কিভাবে নিয়ে যাব, আমি কি হাতে করে নিয়ে যাব না ব্যাগে করে নিয়ে যাব, আর সেকেন্ডটা হচ্ছে যে আমি কোন রাস্তা দিয়ে যাব, ওই জায়গাটা আমি কোন রাস্তা দিয়ে যাব। আর এই দুটো জিনিসই কি করতে হবে, যেহেতু ফর্ম ট্যাগটা ইউজারের ইনপুটগুলো ডেটাবেজের কাছে নিয়ে যাবে, সো আমাকে বলে দিতে হবে যে ডেটাবেজের কাছে ইনফরমেশনগুলো কিভাবে নিবে, অর্থাৎ মেথডটা কি এবং কোন রাস্তা দিয়ে যাবে, অর্থাৎ অ্যাকশনটা কোন দিক দিয়ে শুরু হবে। এজন্য আমরা যদি এভাবে প্রথমে বলে দিই অ্যাকশন, ফর্মের মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট দুটো অ্যাট্রিবিউট, একটা হচ্ছে অ্যাকশন, যেখানে বলে দেওয়া হয় কোন রাস্তা দিয়ে কাজটা হবে। আমি যদি কিছু না বলে দেই তাহলে ঘটনাটা কি ঘটবে, এই পেজেই কাজটা হবে। আর আমি যদি বলে দিই মেথড হচ্ছে ডাটাটা কিভাবে সে নিয়ে যাবে, ইউজার যে ইনপুটগুলো দিবে সেই ইনপুটগুলো সে কিভাবে নিয়ে যাবে। সো ফর্মের মেথড হতে পারে কি কি, পোস্ট হতে পারে, গেট হতে পারে। সো আমরা ফর্মের মেথড দিতে পারি পোস্ট, দিতে পারি গেট। সো পোস্ট দিলাম। সো পোস্ট আর গেটের মধ্যে কিছু পার্থক্য বলছি। পোস্ট ডাটাগুলো নেয় ফর্মের হিডেনে, পোস্টে অনেক বেশি ডাটা নেওয়া যায়, পোস্টে অনেক বেশি সিকিউর, পোস্টে অনেক স্লো। আর গেটটা ডাটা নেয় হচ্ছে ইউআরএল দিয়ে, গেটটা ডাটা ট্রান্সফার করে এই ইউআরএল দিয়ে। গেটে অল্প পরিমাণ ডাটা যায়, মাত্র আপনি 256টা ক্যারেক্টার নিতে পারবেন ইউআরএল দিয়ে গেটের মাধ্যমে। গেটের কোনো সিকিউরিটি নাই, যেহেতু ইউআরএল দিয়ে যাচ্ছে, সো যে কেউ যখন তখন চাইলে নিয়ে যেতে পারে নিজের মনে করে, সেটা কোনো সিকিউরিটি নাই।
আর থার্ড হচ্ছে গেটটা অনেক ফাস্ট। গেটেরই একটা সুবিধা, গেটটা অনেক দ্রুত কাজ করে। গেটে যখন আপনি কোনো কিছু পাঠাবেন, ক্লিক করার আগেই পেয়ে যাবে, চিন্তা করলেই পেয়ে যাবে, তাই না? যেমন মানুষ এখন আবিষ্কার করতেছে কি, কম্পিউটারে মানুষের কোনো কিছু ইনপুট দিবে না, মানুষ চিন্তা করবে, মানুষের চিন্তাটা কম্পিউটারে চলে যাবে ইনপুট হিসেবে। এটা হচ্ছে নেক্সট কাজ চলতেছে আর কি এটার জন্য এখন বর্তমানে। এই খামোখা কিবোর্ড দিয়ে টাইপ করা, মাউস দিয়ে ক্লিক করা, এত সময় কই? মানুষ চিন্তা করবে, চিন্তার সাথে সাথে কম্পিউটার কাজ করবে। হ্যাঁ, হ্যাঁ, চিন্তা করবে, চিন্তা অনুযায়ী কম্পিউটার কাজ করবে, ব্যাস। সো ওইরকম বিষয়টা আর কি। এজন্য আমাকে কি করতে হচ্ছে, অ্যাকশনার মেথডটা বলে দিতে হচ্ছে। খেয়াল করেন, অ্যাকশনার মেথডটা বলে দিলাম, এরপরে কিন্তু ঘটনা ঘটবে না, ঘটতেছে, তারপর তো কাজ হচ্ছে না। কারণ কি, অ্যাকশন তো দিলাম, অ্যাকশনের মধ্যে আমি যদি কোনো একটা পেজের নাম বলে দিই, বলে দিলাম test.php বা html, যা মন চায় বলে দিলাম। এইটি কারণে অন্য কোনো এক জায়গায় ভুল হয়েছে। এবার সেভে ক্লিক করি, তারপর তো হচ্ছে না, অ্যাকশন তো বলে দিলাম, কি কারণে হচ্ছে না বলেন তো? যতটুকুন শো করে রাখছি এতটুকুনের মধ্যে ভুল আছে, দেখেন, ভুলটা খুঁজে বার করেন। যতটুকুন এখানে শো করা আছে এর মধ্যে ভুল আছে। হ্যাঁ, ইনপুটের টাইপটা কি বলা আছে? বাটন বলা আছে। ইনপুটের টাইপটা কি বলতে হবে? সাবমিট। ইনপুটের টাইপ বাটন বললে বাটন হবে, কিন্তু সেটা আর সাবমিটেবল কোনো কিছু হবে না। বাট ইনপুটের টাইপটা যখন বলবো সাবমিট, তখন সেটা বাটনও হবে, সাবমিট হবে। এবার দেখেন, রিলোড দিচ্ছি, এবার কিন্তু ঘটনা ঘটবে। এই দেখেন, সেভে ক্লিক করতেছি, কি দেখাচ্ছে? অ ফাইল নট ফাউন্ড। আমার ইউআরএল কোথায় চলে আসছে? test.html। কারণ কি বলেন তো? কারণ ও যে অ্যাকশনের মধ্যে আমি কি দিয়ে দিয়েছিলাম, এই যে অ্যাকশনের মধ্যে এরকমের কি কোনো পেজ আছে? নাই তো। এই জন্য সে দেখা যাচ্ছে যে না ভাই, সরি, আপনি তো ভুল ইনফরমেশন দিচ্ছেন আমারে। না, আপনি বলছেন যে বসুন্ধরা সিটির নিচ দিয়ে একটা রাস্তা আছে, উপর দিয়ে একটা রাস্তা আছে। উপর দিয়ে তো কোনো রাস্তা নাই, উপর দিয়ে রাস্তা আছে যে হেলিকপ্টার লাগবে। এবার দেখেন, আমরা যদি অ্যাকশনটা ব্ল্যাঙ্ক করে দিলাম, এবার এভাবে আসবে। অ্যাকচুয়ালি আমি যখন ফর্মটা একটা ইউজ করব, আমার এই অ্যাকশন আর মেথড, এই অ্যাট্রিবিউট দুইটা না দিলেও কিন্তু কাজ করবে। সো ফর্ম ট্যাগের মধ্যে মেথডটা তো অবশ্যই বলে দিতে হবে, বাট মেথড যদি না বলা থাকে, বাই ডিফল্ট কোনো মেথড কি পায়? পায়। সেটা কি? সেটা হচ্ছে গেট মেথড, পোস্ট না। ঠিক আছে, দেখেন, আমি মেথড পোস্ট না দিয়ে মেথড দিয়ে দিলাম গেট। এবার যদি ব্রাউজারে যাই, এবার রিলোড দেই, গেট ডাটা ট্রান্সফার করে কোন জায়গায় দেয়? ইউআরএল দিয়ে না? খেয়াল করবেন, ইউআরএলটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমি যখন সাবমিটে ক্লিক করব, ক্লিক করলাম, ইউআরএলটা কি হয়ে গেছে? অনেক বড় হয়ে গেছে না? কারণ এই ডাটাগুলো সব এখন যাচ্ছে কোথায়? ইউআরএল দিয়ে যাচ্ছে আর কি, ডাটাগুলো সব। এই জন্য ইউআরএলটা বড় হয়ে গেছে আর কি। সো এখানে এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো। আমরা যখন ফর্মের মধ্যে অ্যাকশন মেথড বলে দিচ্ছি না, তারপরে কিন্তু কাজ করবে। বাই ডিফল্ট অ্যাকশন হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ এই পেজেই। আর বাই ডিফল্ট মেথড কোনটা? গেট। দেখেন, ইউআরএলটা কিন্তু বড় হয়ে যাবে। আমার পেজটা সাবমিট হচ্ছে এবং ইউআরএলটা কি হচ্ছে? বড় হচ্ছে না? আমার ফর্মের মধ্যে কিন্তু অ্যাকশন মেথড বলা নাই। সো অ্যাকশন এভাবে বলে দিতে হয় আমি যেখান থেকে কাজ শুরু করব। আর মেথড তো পোস্টও হতে পারে, গেটও হতে পারে। মেথড পোস্ট বললে জিনিসটা একটু দেখতে সুন্দর হয়, ইউআরএলটা ছোট হয়। এবার দেখেন, ফর্মটা সাবমিট হচ্ছে এবং ইউআরএলটা কি বড় হইতেছে? ইউআরএলটা বড় হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে মেথড ইউজ করা হয়েছে পোস্ট। সো যে ইনফরমেশনগুলো যাচ্ছে এখান থেকে,
সেগুলো কিন্তু ফর্মের হিডেনে যাচ্ছে। আমরা যখন পিএসপি আলোচনা শুরু করব তখন দেখব এই যে আপনি বলতেছেন না পোস্ট অথবা গেটের মধ্যে ডাটাগুলো যায়, পোস্ট অথবা গেটের মধ্যে কিভাবে ডাটাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা দেখব হয়তো আর কয়েকটা ক্লাস পর আর কি, হয়তো না। সো এখানে ইনপুটের যে এলিমেন্টের যে কথাগুলো দেখলেন, সো এগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। ডেভেলপারদের সম্পদে দুইটা জিনিস, একটা হচ্ছে টেবিল, একটা হচ্ছে ফর্ম আর হচ্ছে টেবিল। এই দুটো জিনিস আমাদের সবচেয়ে বেশি লাগবে। এখন আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, HTML5 এর আপনাদের একটা ইনপুট এলিমেন্ট প্র্যাকটিস করাই ক্লাসে। সো আমি এখানে একটা হরিজন্টাল লাইন টেনে দিলাম, এই ধরনের একটা লাইন চলে আসলো। অথবা ধরেন আমি এখানে, বাট তার আগে কিছু বিষয় একটু কথা বলা দরকার। এখন ধরেন আমি এখানে সেভ মিতে ক্লিক করলাম, আমার ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে, তাই না? বাট এখানে ইউজার কোনো কিছু না দিয়েও সেভ মিতে ক্লিক করলে কিন্তু সাবমিট হয়ে যাচ্ছিল। সো কিছু ভ্যালিডেশন আমাকে দিতে হবে, যেন তাকে অ্যাটলিস্ট কিছু না কিছু দিতে হয়। আমরা যখন যে ক্লায়েন্টের কাজ করব তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে ফর্মে ভ্যালিডেশন দিতে হবে, সে যেভাবে বলবে। এবং আমরা সবাই পারবো ইউজিং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। জাভাস্ক্রিপ্টের সিনট্যাকটিক্যাল কিছু আলোচনা ক্লাসে হবে এবং ছোটোখাটো কিছু মানে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আপনারা ক্লাসে দেখতে পাবেন। যেহেতু আমরা যে প্রজেক্টটা করবো সেটা একটা রিয়েল লাইফ প্রজেক্ট। ই-কমার্স সাইট করার একটা ইচ্ছা আছে ক্লাসে র পিএসপি দিয়ে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে রুলসটা, সেই রুলসটা ফলো করে আমরা একটা ই-কমার্স সাইট তৈরি করার চেষ্টা করবো আর কি, ছোটোখাটো যতটুকুন পারা যায় 36টা ক্লাসের মধ্যে। সো পাশাপাশি আপনাদেরও একটা প্রজেক্ট ওয়ার্ক করতে হবে ফাইনালি। সো তখন দেখবেন জাভাস্ক্রিপ্টের কিছু রিয়েল অ্যাপ্লিকেশন তখন দেখবেন যেগুলো প্রফেশনাল কাজে হয়ে থাকে আর কি। বাট এখন সেভ মিতে ক্লিক করলে এই যে ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে, এটাকে আমাকে আটকাতে হবে। সো HTML এন্ডে ছোট ছোট কিছু ভ্যালিডেশন আছে যেগুলো দিয়ে আমরা কাজটা করতে পারি, তাই না? যেমন ধরেন আমরা চাচ্ছি এখানে সেভ মিতে ক্লিক করলে এখানে কিছু না কিছু দিতেই হবে লাস্ট নেমে, তাছাড়া যাবে না। কি করব? রিকোয়ার্ড দিয়ে দিব। সো এখানে যদি এসে আমরা একটা স্পেস দিয়ে রিকোয়ার্ড দিয়ে দেই, এর ভ্যালু হিসাবে কিছু দিলেও হয়, কিছু না দিলেও হয়। কিছু দিলে বলতে ভ্যালু হিসাবে আমরা দিতে পারি রিকোয়ার্ড, মানে রিকোয়ার্ড ইজ ইকুয়াল টু রিকোয়ার্ড, এটা দিলেও হবে অথবা এতটুকুন দিলেও হবে। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এবার সেভ মিতে ক্লিক করে দেখেন কি বলতেছে, এবার কিন্তু ফর্মটা সেভ হচ্ছে না। সো আমরা যত জায়গায় এভাবে রিকোয়ার্ড দিয়ে দিব তত জায়গায় কিন্তু খালি ইনপুট আর যাবে না। এটা সিম্পলি ভ্যালিডেশন HTML এন্ড থেকে আর কি। এবার ধরেন এখানে কেউ একজন তার নামটা ইনপুট দিবে। এখন নামটা যদি অনেক বড় হয়, যেমন ওই যে ধামাল ছবির মতো, ওরকম যদি কারো নাম হয় তাহলে তো মুশকিল। কি করতে হবে? ম্যাক্স লেন্থ বলে দিবেন, যা ওই কয়টা ক্যারেক্টারে যাবে, এর বেশি যাবে না, ইনক্লুডিং স্পেস। সো ম্যাক্স লেন্থ বলে দিলাম 10, সেভ করলাম। এবার ব্রাউজারে যাচ্ছি, এবার দেখেন তো সেকেন্ড লাইনে কতগুলো যায়, ওই দেখেন 10টার পর আর যাবে না। সো ম্যাক্স লেন্থটা একটু ইউজ করেন সবাই। ম্যাক্স লেন্থের মধ্যে আমি যত সংখ্যা দিয়ে দিব ততগুলো ক্যারেক্টারে যাবে, এর বেশি কিন্তু যাবে না। এবার ধরেন আমি এখানে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু জিনিস, ধরেন আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতেছেন, সেখানে ইউনিভার্সিটির নামটা কিন্তু ঠিকই থাকবে, তাই না? সব কিছু চেঞ্জ হয় বাট ইউনিভার্সিটির নামটা ঠিক থাকবে। সো ওই সমস্ত ক্ষেত্রে যেটা করা হয়, ইউনিভার্সিটির নামটা লেখা হয় এবং সেই নামটা শুধুমাত্র দেখতে পারবে, সেটাকে এডিট করতে পারবে না, ওটা করা যায়। সেটা করার জন্য কি ইউজ করতে হয়? রিড অনলি, না? যেমন ধরেন এই লাস্ট নেমের মধ্যে আমি এখানে ভ্যালু দিয়ে লিখে দিলাম
বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। না, আমি তো এখানে ভ্যালু থেকে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু সে কাউন্ট করবে না এখন সে কাউন্ট করবে না। এই ম্যাক্স লেন্থটা কাউন্ট করবে কখন? যখন কেউ লিখবে তখন। সো বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা আমি এখানে লিখে দিলাম। এবার ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, দেখেন সো বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি দেখা যাচ্ছে, ম্যানেজমেন্ট কি দেখা যাচ্ছে? এই সমস্ত ক্ষেত্রে আমি এটাকে বড় করতে চাচ্ছি, তাহলে কি করব? সিএসএস লাগবে না? সিএসএস ছাড়াও কিন্তু আমরা শর্টকাটে করতে পারি। সাইজ বলে দিলাম সাপোজ 220, দেখেন বড় হয়ে গেছে না? আরো বাড়িয়ে দেই, বললাম 60, আরো বড় হয়ে গেছে। সাইজ বলে দিলাম 6, তাহলে কি হবে? একেবারে ছোট হয়ে যাবে কিন্তু। সো সাইজটা আমরা ইনপুট এলিমেন্টের এভাবে, সিএসএস দিয়ে তো করতেই পারবো আমরা আমাদের মতো করে, বাট এসটিএমএল দিয়ে এভাবে এতটুকুন করা যায় আর কি। এখন এখানে তো এটা আসলো, এটা তো কেউ চাইলে মুছে দিতে পারে। অনেক ভালো ভদ্রলোক আছে না, যারা এটা মুছে দিবে, মুছে দিয়ে অন্য কাজ করতে পারে। সো ওই সমস্ত ভদ্রলোকদের জন্য কি করতে হবে? এটাকে রিড অনলি করে দিতে হবে। সো এখানে এসে করে দিলাম রিড অনলি, যার ভ্যালু রিড অনলি দিতেও পারেন, নাও দিতে পারেন। সো রিড অনলি কথাটা বলে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই, রিলোড দেই, এবার এটাকে মুছেন। বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, এই কথাটাকে এবার কে মুছতে পারবে বলেন? হ্যাঁ, রিড অনলি থাকবে, এটাকে মুছতে হবে। এটা কিন্তু একমাত্র জলিল ভাই পারবে, আর কেউ পারবে না। ঠিক আছে না? জলিল ভাই ছাড়া আর কেউ পারবে না। সো এভাবে কিন্তু কাজ হচ্ছে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে সাপোজ এখানে কেউ তার নামটা ইনপুট দিবে। কোনটা আসেনি? সিএসএস কি ফ্রেমস আমরা নাম দিলাম, তারপর দিলাম ফিনিশ। আপনাদের হোমওয়ার্ক কে করছেন বলেন? হোমওয়ার্কটা যেন কি ছিল বলেন তো? হ্যাঁ, আমি একজন এটা দেখছি, কার্ডটা দেখছি, একজন ফেসবুকে দিয়ে দিছেন। আপনার নামটা যেন কি? শাহাদাত, এটা কি দেখলাম? হ্যাঁ, একজন এটা দেখছি, কে যেন করছেন, ফেসবুকে দিছেন কে? আমি মনে হয় আপনারটা দেখছি। আপনার নাম কি? সজীব ওয়াহেদ, রাইট, সজীব ওয়াহেদ এটা দেখছি। এবং সজীব ওয়াহেদ ফেসবুকে দেয় নাই, সজীব ওয়াহেদ দিছে হচ্ছে তালহা ট্রেনিং এর সাইটে। হ্যাঁ হ্যাঁ, সজীব ওয়াহেদ এটা দেখছি। সো টাইটেলে বলে দিচ্ছি CSS3 কি ফ্রেমস।
সহজ একবার। বডির মধ্যে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস নিচ্ছি বক্স 1। এবার বক্স 1 ক্লাসের একটা ডেফিনেশন দিব। আলাদা সিএসএস ফাইল নিলাম না আর কি, খামোখা সময় নষ্ট। বুঝতে পারতেছেন বিষয়টা? সময় নষ্ট। তাহলে বক্স 1 এর মধ্যে এসে কি করব, আমরা একটা ওয়াইড সেট করে দিচ্ছি 250 পিক্সেল। আমরা এর একটা হাইট সেট করে দিচ্ছি 200 পিক্সেল। আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিচ্ছি রেড। এবার প্রোগ্রামটাকে রান করান। প্রোগ্রামটাকে রান করাচ্ছি। আমরা সবাই জানি যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি মজিলা কর্পোরেশনের একটা প্রোডাক্ট। জাভাস্ক্রিপ্ট যে ভদ্রলোক তৈরি করছে ওনার কোম্পানির নাম হচ্ছে মজিলা কর্পোরেশন। মজিলা ফায়ারফক্স, তারপরে জাভাস্ক্রিপ্ট, এগুলো কিন্তু একই ভদ্রলোকের প্রোডাক্ট। সো জাভাস্ক্রিপ্টের যত লাইব্রেরিগুলো আছে সেগুলো কিন্তু সবচেয়ে ভালো এক কাজ করে মজিলার সাথে। সো এই জাভাস্ক্রিপ্টকেই কিন্তু বাসটা দিচ্ছে সিএসএস, এই কি ফ্রেমসটা। সো অ্যাকচুয়ালি এরা প্রত্যেকটাই কি করে, মানে ধরেন আপনি একটা প্রোডাক্ট তৈরি করছেন, যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, দুজনে কিন্তু শত্রু, কেউ করে কিন্তু বন্ধু না, এরকম আর কি জিনিসটা। সো বিষয়টা হচ্ছে এরকম যে ওই CSS3 যে কি ফ্রেমসটা, এই কি ফ্রেমসটা দিয়ে এমন অনেক কিছুই করা যায় এখন, যেটা আগে জাভাস্ক্রিপ্ট ছাড়া চিন্তা করাটাও ছিল পাপ, বাট এখন কিন্তু সেটা করা যায়। যেমন ধরেন এই যে একটা আমরা দেখতে পাচ্ছি এইটা, সো আমরা চাচ্ছি যে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এর ব্যাকগ্রাউন্ড কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে, একটার পর একটা আসবে। ধরেন আমরা একটা অ্যানিমেশন তৈরি করব, যে অ্যানিমেশনটার কাজ হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন থেকে ব্লু করবে, অটোমেটিক্যালি গ্রিন থেকে ব্লু হবে, ব্লু হইতেই থাকবে। আমি যতবার মন চাই ততবার করতে পারবো, এবং আমি 2টা না, আমি 100টা কালার দিতে পারবো, আমি 200টা কালার দিতে পারবো, আমার ইচ্ছা মতো কালার দিতে পারবো। তাহলে এই কাজটা কিভাবে করতে হবে? তাহলে ওই কাজটা করার জন্য আমাকে একটা অ্যানিমেশন তৈরি করতে হবে এখানে এসে। সো অ্যানিমেশনটা তৈরি করার জন্য আমাকে লিখতে হবে @KEYFRAMES @keyframes। এবার দিতে হবে এর নাম, আমি বললাম BITM। @keyframes BITM। BITM এর মধ্যে এসে আমরা যদি এভাবে বলি ফ্রম এভাবে বলে দিলাম, কাজটা কিন্তু হয়ে যাচ্ছে প্রায়। সো বলে দিলাম @keyframes BITM, এখানে বললাম ফ্রম হতে কি, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, গ্রিন হতে টু কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু।
অর্থাৎ বিআইটিএম নামের আমরা একটা অ্যানিমেশন তৈরি করলাম যার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন থেকে ব্লু করবে। এবার এই অ্যানিমেশনটাকে আমি যদি কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, সাপোজ ডিপ, এই এলিমেন্টের মধ্যে আমরা এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই করব। সো তার জন্য এখানে এসে আমাকে যেটা করতে হবে, অ্যানিমেশন নেম, ওই অ্যানিমেশনের নামটা দিতে হবে। এবার অ্যানিমেশনটা কি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, সো গ্রিন থেকে ব্লু কালার হবে। এখন বলেন গ্রিন থেকে ব্লু কালার হইতে কতক্ষণ সময় লাগবে, কতক্ষণ সময় তাকে দিতে চাচ্ছেন সেটা বলে দিতে হবে। অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশনটা কতক্ষণ সময় ধরে হবে এটাকে বলা হচ্ছে অ্যানিমেশন ডিউরেশন। সো অ্যানিমেশন ডিউরেশনটা বলে দিলাম 5 সেকেন্ড। এবার গ্রিন থেকে ব্লু তো হবে, এই কাজটা কতবার হবে কি বলবো, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, যে ঘটনাটা কতবার ঘটবে, বলেন কতবার ঘটাতে চাইতেছেন? 5 বার। তাহলে এখানে 5 লিখে দেন। আমি বললাম যে 3 বারই হোক, আগে টেস্টিং করি, তারপরে নয় ঘটনা ঘটাবো ফাইনালি। আগে একটু টেস্ট করে দেখি যে জিনিস ঠিক আছে কিনা, বুঝলেন নাই? আগে একটু টেস্ট করে দেখতে হবে জিনিস ঠিক আছে কিনা। এবার আমরা যদি সেভ করে ব্রাউজারে যাই, টেস্ট করে দেখতে যাচ্ছি ঘটনা কি ঘটে, মনে হচ্ছে ঘটতেছে। দেখেন গ্রিন থেকে ব্লু হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে কিন্তু অটোমেটিক্যালি। কাজ করতেছে না, ফাইন। এখানে কি দিয়েছেন, ডিউরেশন না ডিরেকশন? অ্যানিমেশন নেম বিআইটিএম 4 সেকেন্ড। এখানে ফ্রম বানান কি লিখছেন, FRM, FROM হবে ফ্রম। ব্যাকগ্রাউন্ড কালার বানান ঠিক আছে কিনা দেখেন, বানান ভুল হলে কিন্তু হবে না। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার মানে আপনি এখানে কোনো সাজেশন দেবেন না, সমস্যা হচ্ছে এটা, যা করা একটু কষ্ট করে লিখতে হবে। 3টা কালার তো সম্ভব না, তবে 30টা সম্ভব। ঠিক আছে, তার জন্য কি করা লাগবে দেখেন, ফ্রম। অ্যাকচুয়ালি যে কোনো জিনিসই যখন একটা কমপ্লিট একটা টাস্ক, যখনই আপনি কমপ্লিট একটা টাস্ককে আপনি চিন্তা করবেন, ওই কাজটার কি আছে, শুরু আছে, কাজটার শেষ আছে। একটা অ্যানিমেশন একটা কমপ্লিট জিনিস, তার শুরু আছে, তার শেষ আছে। এখন ফ্রমটা কি, তার শুরু, আর টুটা কি, তার শেষ। তো শুরুটাকে যদি আমরা বলি 0% আর শেষটাকে কি বলতে পারি, 5-20। আনলিমিটেড কি করবেন, আনলিমিটেড এটা কি করা যাবে? তার জন্য জলিল ভাইরে লাগবে না, জলিল ভাইরে ছাড়া সম্ভব, ইনফাইনাইট। এই সমস্ত ছোটখাটো কাজের জন্য বড় বড় টাকা ঠিক না, এগুলা ওই CSS ইনফাইনাইটই পারে আর কি। বুঝতে পারছেন বিষয়টা? ইনফাইনাইট দিয়ে দিলাম। এবার কি হবে, এবার যদি আপনি এটা থামাইতে চান তাহলে বড় বারে লাগবে। বুঝতে পারতেছেন? এবার যে আপনি শুরু হলেন, এটা থামবে কবে, কিয়ামতের আগের দিন, রাইট? এটা কিন্তু আর বন্ধ হবে না। হ্যাঁ, সো এই সমস্ত ছোটখাটো কাজের জন্য আমরা বড় ভাইকে স্মরণ করতে পারি না সব সময়। সো কি ফ্রেমস দিয়ে এবার 0% 100% করলাম। এখন আমি 5টা কালার দিতে চাচ্ছি বা 3টা কালার দিতে চাচ্ছি, তাহলে কি করব, 0%, এরপরে বললাম 50, 2 × 10, এবার 100, মাঝখানে কি দিবেন,
সিলভার দেন বা ইয়েলো দেন। এই যে 0 থেকে 50, 50 থেকে 100, সো 3টা কালার চেঞ্জ হবে। শুরু হবে গ্রিন, ইয়েলো, তারপরে ব্লু, গ্রিন ইয়েলো ব্লু, গ্রিন ইয়েলো ব্লু, এই ঘটনা ঘটতেই থাকবে। কতক্ষণ? আনলিমিটেড। গ্রিন ইয়েলো ব্লু, গ্রিন ইয়েলো ব্লু, এভাবে কিন্তু চলতেই থাকবে। আমি যদি আরো কালার দিতে চাই, আরো ভাঙবো, 80 বলে দিলাম, 40 করে দিলাম। এখানে দিব কি বলেন তো? অরেঞ্জ, একটা বাজে কালার দিয়ে দিলাম। ইয়েলো, অরেঞ্জ, ব্লু, আরো একটা দিব। পঞ্চাশ, 75, 100। এখানে কি দিব? অরেঞ্জের পরে কি দেওয়া যায়? মেজেন্টা। আচ্ছা, ওই নেভি ব্লু কি জিনিস এটা? নাম শুনছেন? রয়্যাল ব্লু, হ্যাঁ, অমুক ব্লু, তমুক ব্লু, ফেসবুক ব্লু। হ্যাঁ, বুঝি নাই। রাইট। সো এখানে দেখেন, এখানে কি হচ্ছে ঘটনাটা, যে এখানে আমরা অরেঞ্জ না দিয়ে এখানে কি দিব? এখানে কি হচ্ছে বলেন তো? অরেঞ্জ না দিয়ে কি দেওয়া যায়? এটা কালারের নাম বলতে পারতেছেন না তো আপনাদের, কি বলবো? হ্যাঁ, ব্ল্যাক এর কোনো কালার হইল? হ্যাঁ, হোয়াইট তো আছে বাই ডিফল্ট। পার্পল, পার্পল বানান বলতে পারবেন? পার্পল যে বললেন, PAR P, ঠিক আছে না? যদি ভুল হয় তাহলে কিন্তু 19 তালা। এটা কি ওয়াও, পার্পল কালারটা তো সুন্দর আছে। যাক, নতুন একটা জিনিস শিখলাম আজকে। বেগুনি, পার্পল মানে কি বেগুন? পার্পল মানে কি বেগুন? হ্যাঁ, বেগুন মানে কি বলেন? ব্রেঞ্জেল না, নাকি যেটা? রাইট, হ্যাঁ। সো পার্পেলে তো আমরা বেগুন কালার বানাই ফেলছি। যাই হোক, এখানে আমরা CSS3 ভ্যালিড যে কোনো প্রপার্টি ইউজ করতে পারবো। এখন ধরেন এখানে তো শুধুমাত্র আমরা কালার চেঞ্জ করলাম। এখন আমরা চাচ্ছি এর হোয়াইটটা বাড়বে আর কমবে, হোয়াইট বাড়বে আর কমবে। তাহলে কি করব? ধরেন আমি এখানে এসে এর হোয়াইটটা বলে দিলাম হচ্ছে, আমাদের এই এলিমেন্টের অ্যাকচুয়ালি হোয়াইট কত? 250। সো এখানে বলে দিলাম 250 পিক্সেল। এটা তো শুরু, তাই না? এবার এখানে বলে দিলাম যে ধরেন 350, একটু বাড়াই। এখানে বলে দিলাম 450, এখানে বলে দিলাম 550, এখানে বলে দিলাম 650। এবার সেভ করি, ব্রাউজারে যাই, দেখেন কি ঘটনা ঘটে। তো বাড়তেছে, কিন্তু বাড়বে। এবার আমি বাড়াচ্ছি আবার কমাবো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়বে আবার কমবে। এটা কিভাবে করব? তাহলে একটা বাড়বে আবার কমবে। তাহলে বাড়াচ্ছি 250, 350, 450, এখানে আবার করে দিলাম 350, এখানে আবার করে দিলাম 250। তাহলে কি হবে? একবার বাড়বে আবার কমবে। এবার দেখেন ঘটনা কি ঘটে, বাড়তেছে বাড়তেছে, কমতেছে কমতেছে। আপনারও বাড়াই দিতে পারি আমরা, এখানে অ্যামাউন্ট কম দিছি, ঠিক আছে? এখানে বললাম 550, এখানে বললাম 750, এখানে বললাম 550, আবার 250। এবার একটু বাড়বে জিনিসটা।
এভাবে কিন্তু এলিমেন্টের হাইট উইডথ বাড়ানো যাচ্ছে, কমানো যাচ্ছে। হচ্ছে না এটা? তাহলে এবার ছোট্ট একটা কাজ করবেন, তারপর ব্রেকিং নিউজ। কাজটা কি? কাজটা হচ্ছে যে আপনাদের আগের ব্যাচে ওরা ইকুয়ালাইজার বানাইছে, তারপরে আরো অনেক কিছুই বানাইছে, আপনারা আশা করি এগুলো বানাবেন। ইকুয়ালাইজার তো বুঝছেন, যখন মিউজিক বাজে আমরা বাসায়, তখন এরকম বিটের সাথে এরকম ওঠানামা করে না, ওই জিনিসটা ওরা এই কি ফ্রেম দিয়ে কিন্তু তৈরি করে ফেলছে। সো আপনারা কি করবেন, আপনারা চিন্তা করেন। তো ছোটখাটো কিছু প্র্যাকটিস করার জন্য আমরা একটু এখানে করতে পারি। ধরেন এখানে একটা ডিপ আছে আমাদের, ঠিক আছে? খেয়াল করবেন, কিন্তু অন্য কোনো কিছু চিন্তা করেন না, এখন একটু পরে চিন্তা করেন। আপনাদের 10-15 মিনিট পর একটা ব্রেক দিব, 15-20 মিনিটের, তখন আপনারা ইচ্ছা মতো চিন্তা করতে পারবেন, ফেসবুকিং করতে পারবেন, কারোর সাথে অনলাইনে কিছু থাকলে সেটা করতে পারবেন, সমস্যা নেই। বাট এখন একটু খেয়াল করেন কি বলি। যখন এরকম একটা ডিপ আমরা নিলাম, এখন এটাকে ব্রাউজার রিলোড দেওয়ার পর সে কি করবে, একটা নির্দিষ্ট সময় পর এভাবে তার উইডথটা বাড়বে, পুরো ওই বর্ডারে পুরো ওয়াইডটা নিবে। আমি যদি এখানে এভাবে বলি, রিলোড দেওয়ার সাথে সাথে এখান থেকে এভাবে পুরোটা সে যাবে, আবার আসবে, এখান থেকে আবার নিচে নামবে, আবার উপরে। এই কাজটা করতেই থাকবে জলিল ভাই না আসা পর্যন্ত। এটা করেন। এটা একটা এভাবে বাড়বে, আবার কমবে, আবার নিচের দিকে আসবে, আবার উপর দিকে উঠবে, যাবে, আসবে, এভাবে যাবে, এভাবে আসবে। এদিক দিয়ে যাবে, আবার আসবে, আবার নিচে নামবে, আবার উপর উঠবে, এভাবে করতেই থাকবে। হ্যাঁ, ডিপ দুইটা কেন? ডিপ তো একটাই হবে। হাইট বলে দিলাম 500, আর ওয়াইডটা কি হবে? যা তাই থাকবে না? এখন যখন এখান থেকে যখন সে নিচে নামবে, ওয়াইড তো ঠিক থাকবে, শুধু হাইটটা বাড়বে। এজন্য আমি কি করে দিলাম, ওয়াইড যা ছিল তাই, হাইটটা বাড়াই দিলাম। এবার যখন ফাইনালি লাস্ট স্টেজে তখন কি হবে, আবার হাইট ওয়াইড, এখান থেকে যখন সেখানে যাবে তখন কি হবে, হাইট ওয়াইড আবার আগের মতো হবে, 200-250। চেক করেন, আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। এটাই কিন্তু চাওয়া হয়েছিল। হয় নাই? এটা হাইট ঠিক থাকবে, ওয়াইড আগের মতোই তো আসবে। ঠিক আছে, এখন থেকে শুরু করে একটা ব্রেক নিয়ে নেন, তারপর আমরা পরবর্তী কাজ করব। নাইস। এখানে সো যেটা হচ্ছিল যে আমরা এলিমেন্ট এভাবে করতে পারতেছিলাম। এখন সিম্পলি একটা বিষয় দেখেন, যে যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো আমরা, সেটা হচ্ছে পজিশন। অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং অ্যানিমেশনটা অফ করে দিলাম, সো এটা ঘোরাঘুরি অফ হয়ে গেল। একটু খেয়াল করবেন, যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে সিএসএস এর পজিশন বা HTML এলিমেন্টের পজিশন নিয়ে কথা বলবো।
সো যখন আমরা কোনো একটা HTML ফাইলের মধ্যে কোনো একটা ডিপ ডিক্লেয়ার করি, এলিমেন্ট ডিক্লেয়ার করি, সেই এলিমেন্টের একটা ডিফল্ট পজিশন থাকে। আপনি যে জায়গায় বসে আছেন ওটা হচ্ছে কি আপনার পজিশন, আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে আমার পজিশন। বা ধরেন এখানে আমি এই গ্লাসটা রাখলাম, এটা হচ্ছে কি এই গ্লাসটার পজিশন, এই জায়গাটা। তো আমরা যখন কোনো একটা এলিমেন্ট ডিক্লেয়ার করি তাহলে তার পজিশনটা কি, সে যে জায়গায় থাকে ওই জায়গাটা হচ্ছে পজিশন। আমাদের এবার যদি কেউ বলে যে সিএসএস এর কোনো একটা এলিমেন্টের পজিশনটা আসলে কি, তাহলে কি বলতে পারি? একটা এলিমেন্ট যে জায়গাটায় আছে ওই জায়গাটাই হচ্ছে কি তার পজিশন। একটা স্টেবল এলিমেন্টের পজিশন হতে পারে চার ধরনের। একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে রিলেটিভ, একটা হচ্ছে অ্যাবসলিউট, একটা হচ্ছে ফিক্সড। এই চার ধরনের পজিশন হতে পারে কোনো একটা স্টেবল এলিমেন্টের। যখন আমরা কোনো একটা HTML ফাইলের মধ্যে আমরা কোনো একটা ডিপ নিলাম, ডিপের হাইট ওয়াইড এরকম একটা করলাম, সো এর যে একটা ডিফল্ট পজিশন, এই ডিফল্ট পজিশনটাকে বলা হচ্ছে স্ট্যাটিক। ডিফল্ট পজিশনটাকে বলা হচ্ছে স্ট্যাটিক। আমরা যদি এই এলিমেন্টটাকে মুভমেন্ট করতে চাই, সাপোজ এই এলিমেন্টটাকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসবো, এ আছে এই জায়গায়, তাকে আমরা এখান থেকে এখানে নিয়ে আসবো, পজিশন ছাড়া এটা কি সম্ভব? বলেন তো। সম্ভব। কিভাবে? মার্জিন দিয়ে। মার্জিন দিয়ে আমরা নিয়ে আসতে পারবো, মার্জিন টপ, মার্জিন লেফট, তাই না? তাহলে পজিশন কেন? মার্জিন দিয়ে তো হচ্ছিল। এর কারণ হচ্ছে যে আমি যদি এই এলিমেন্টটাকে এখান থেকে এখানে নিয়ে আসি, বা এখান থেকে ধরেন আমি এখানে নিয়ে আসলাম, তাহলে কি করতে হবে? মার্জিন টপ, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অ্যাপ্লাই করলে সেখানে চলে আসবে। আবার আমরা পজিশন দিয়ে কাজটা করতে পারি। তাহলে আমরা কেন পজিশন দিয়ে করব, কেন মার্জিন দিয়ে করব না? কারণ হচ্ছে মার্জিন টপ দিয়ে যখন আমরা একে এখানে নিয়ে আসব, এই জায়গাটুকু আমরা ইউজ করতে পারবো না, এই জায়গাটুকু ব্লক হয়ে থাকবে। এই জায়গাটুকুনের মধ্যে কোনো এলিমেন্ট আর বসানো যাবে না। বাট আমরা যদি পজিশন দিয়ে একে নিচে নিয়ে আসি, তাহলে এই জায়গাটুকু কি হবে? ফ্রি থাকবে। আমরা অন্য যে কোনো আরেকটা এলিমেন্টকে এই জায়গায় বসাতে পারবো। আমার কথা কি বোঝা যাচ্ছে? এখানে আমরা ইয়ে করতে পারবো আর কি, বসাতে পারবো। তাহলে এজন্য আমরা পজিশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সো পজিশন বলা হচ্ছে স্ট্যাটিক, পজিশন বলা হয় রিলেটিভ, পজিশন বলা হয় অ্যাবসলিউট, পজিশন বলা হয় ফিক্সড। আমরা ওয়েব ডেভেলপমেন্টের ক্লাসে এই পজিশন নিয়ে 4 ঘন্টা কথা বলি, 4 আওয়ার্স। মানে একটা পুরো ক্লাস এই পজিশনের এই 4টা প্রপার্টি নিয়েই প্র্যাকটিস করানো হয়। এখানে আমরা কথা বলবো 10 মিনিট সর্বোচ্চ। তাহলে এই 4টা পজিশন, স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড, এই 4টা পজিশন হতে পারে কার? কোন একটা HTML এলিমেন্টের। সো বাই ডিফল্ট যখন আমরা কোন একটা এলিমেন্ট ডিক্লেয়ার করি HTML ফাইলের মধ্যে, একটা HTML.html ফাইলে আমি একটা ডিপ দিলাম, এর তো একটা পজিশন আছে। এর ডিফল্ট পজিশন কোনটা? স্ট্যাটিক। ডিক্লেয়ার করতে হবে না, বাই ডিফল্ট স্ট্যাটিক। এবার আমি যদি একে মুভমেন্ট করাতে চাই, আমাকে আইদার রিলেটিভ, অ্যাবসলিউট অর ফিক্সড, এই তিনটার যে কোনো একটা পজিশন সেট করে তারপরে আমি একে আমার প্রয়োজনে আমি ইচ্ছামতো মুভমেন্ট করাতে পারবো। সো যখনই আমি একে মুভমেন্ট করাবো, এর মুভমেন্টের এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে এর নিজের সাপেক্ষে, আর একটা হচ্ছে এই এলিমেন্টটা তো মানে কোনো না কোনো একটা জায়গায় আছে, তাই না? বলেন তো এই এলিমেন্টটা কার মধ্যে আছে? বডির মধ্যে। বুঝে বলছেন না বুঝে বলছেন জানি না, বাট সত্যি বলছেন। দেখেন ওই যে ডিপটা ওখানে আমরা দেখতে পাচ্ছি, ওই ডিপটা কোথা থেকে আসছে? এটা না? এটাই তো। এটা কার মধ্যে আছে? বডির মধ্যে আছে। তো যখন আমরা কোনো একটা এলিমেন্টের পজিশন বলবো রিলেটিভ, তখন আমরা একে সরাইতে চাইলে আমরা আরো 4টা প্রপার্টি পাবো। একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে টপ, একটা হচ্ছে বটম, আর একটা হচ্ছে রাইট। এই 4টা প্রপার্টি পাবো। পজিশন বলে দিলাম রিলেটিভ। এবার যদি বলি লেফট 100 পিক্সেল, তার মানে কি 100 পিক্সেল সে বাম দিক থেকে সরে আসবে। এখন 100 পিক্সেল বাম দিক থেকে, তার বামটা কোনটা হবে? তার বামটা কি তার নিজের বাম হবে, নাকি সে যার মধ্যে আছে তার হবে? এটা একটা কোশ্চেন আছে। তো যখন বলা হয় রিলেটিভ, তখন এর লেফট মানে হচ্ছে এর নিজের লেফট, এর রাইট মানে হচ্ছে নিজের রাইট, এর বটম মানে নিজের বটম, এর টপ মানে হচ্ছে নিজের টপ।
অর্থাৎ আমি যদি বলি লেফট 100 পিক্সেল, তাহলে এর বর্ডার থেকে 100 পিক্সেল সে ডানে সরে যাবে। যখন এই এলিমেন্টের পজিশন বলা হবে অ্যাবসলিউট, তখন আমি যদি একে সরাতে চাই পারবো। তখন এর লেফট হবে কোনটা? এর নিজের লেফট, না এই যার মধ্যে আছে তার লেফট? এই যার মধ্যে আছে তার লেফট। অ্যাবসলিউট মানে কি? অ্যাবসলিউট মানে এর কখনোই মানে স্বাধীন, এর নিজে এর কোনো ইয়ে নাই, বেস নাই। অ্যাবসলিউট অর্থাৎ এ যার মধ্যে আছে তার সাপেক্ষে। রিলেটিভ যখন বলা হবে তখন যখন চেঞ্জ হবে, মানে এই জিনিসটাই কিন্তু আমাদের মাথায় থাকে না। সিম্পল একটা কনসেপ্ট যে যখন পজিশন বলা হবে রিলেটিভ, তখন আমি তাকে বাম দিক থেকে, উপর দিক থেকে, ডান দিক থেকে, নিচ থেকে, যেখান থেকেই সরাই, পরিবর্তনটা হবে কোথা থেকে? তার নিজের বর্ডার থেকে পরিবর্তনটা হবে। আর যখন বলা হবে অ্যাবসলিউট, তখন পরিবর্তনটা কোথা থেকে হবে? যার মধ্যে আছে। সে যদি ডিভের মধ্যে থাকে ডিভের সাপেক্ষে হবে, সে যদি প্যারাগ্রাফের মধ্যে থাকে প্যারাগ্রাফের সাপেক্ষে হবে, সে যার মধ্যে আছে তার সাপেক্ষে চেঞ্জটা হবে। অর্থাৎ ধরেন এই এলিমেন্টটা যদি আমি বলি, এই এলিমেন্টটার যদি বলি পজিশন যদি বলে দিই রিলেটিভ, এবং এর যদি বলি লেফট 0, তাহলে কি কোনো চেঞ্জ আসবে? আসবে না, কারণ এর লেফট 0 মানে হচ্ছে এইটাই। বাট এই এলিমেন্টের মধ্যে পজিশন যদি বলে দেই অ্যাবসলিউট এবং যদি বলে দেই লেফট 0, তাহলে কি হবে? এখানে চলে আসবে, কারণ এর লেফট কোনটা? এইটা। আমরা এই বিষয়টা একটু প্র্যাকটিস করি সবাই। হ্যাঁ বিখন বাসায় আসছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভিতরে ঢুকতে পারছো? হ্যাঁ চলবে তো, ওই যে সুইচ দেওয়া লাগবে, আমি বন্ধ করে রেখে আসছি, বাসায় কেউ নাই তো ওই জন্য। কারেন্টের লাইনটা কি পাইছে? ওখানে কি লাইট জ্বলতেছে? কম্পিউটার চালায় দেখতে, কম্পিউটার চলে কিনা। না না ঠিক। পাসওয়ার্ড হচ্ছে বড় হাতের M, ছোট হাতের OU, এবার বড় হাতের RI, OU বড়, হ্যাঁ এবার হচ্ছে 1 2 3। ভালো আছেন? আমি তো ভালো নাই ভাই, পজিশন প্র্যাকটিস করতে চাচ্ছি এখন। সো এখানে আমরা এখন পজিশন আর কি ফ্রেম দুইটার কম্বিনেশনে অনেক সুন্দর সুন্দর কাজ করব আর কি, সেজন্য পজিশনটা একটু প্র্যাকটিস করে নিচ্ছি। এখন আমাদের টার্গেট হচ্ছে এই এলিমেন্টটাকে আমরা এখান থেকে এই পাশে নিয়ে আসবো সাপোজ। সো পজিশন লাগবে, তাহলে আমরা এখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ড রেড, ব্যাকগ্রাউন্ড কালার রেড। সো আমরা এখানে পজিশনে অ্যাপ্লাই করে দিচ্ছি, পজিশন বলে দিচ্ছি কি বলে রিলেটিভ। এবার বললাম লেফট 0 পিক্সেল। কোনো চেঞ্জ আসা উচিত বলেন? আমাদের আলোচনা অনুযায়ী উচিত না। সো আসছে? আসে নাই কিন্তু, কারণ এর লেফট 0 মানে কি? এটা হইতেছে লেফট 0। এবার যদি বলি পজিশন রিলেটিভ না বলে অ্যাবসলিউট বলি, তাহলে কি হওয়া উচিত বলেন তো? এর লেফট কোনটা হবে? লেফটটা তো হচ্ছে বডির লেফট, এর নিজের তো কোনো লেফট নাই। মানে এ হচ্ছে পজিশন যখন কোনো একটা এলিমেন্টে বলা হয় অ্যাবসলিউট, সে কি হয়ে যায়? সে কারো আশ্রিতা হয়ে যায়। হ্যাঁ জ্যাকি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। তো পজিশন বলে দিলাম অ্যাবসলিউট, লেফট বলে দিলাম 0। এবার কি হয় দেখেন, এবার তার লেফট 0 মানে কি? এবার কিন্তু সে একবার কোণায় চলে গেছে। সো যখন আমি বলবো তার রাইট 0, রাইট 0 বললে কি হবে? সে কিন্তু একবারে ডান দিকে চলে আসা উচিত না, কারণ এর রাইট মানে কি? এ তো এখন অ্যাবসলিউট, এর রাইট মানে এ যার মধ্যে আছে তার রাইট। দেখেন কোথায় চলে আসছে, এখানে চলে আসছে। কিন্তু আমি যদি বলি এর বটম 0, বটম 0, তাহলে কি হবে? এর তো কোনো বটম নাই, এর বটম মানে হচ্ছে এর বটম। সো একবারে কিন্তু নিচে চলে আসছে। এভাবে এলিমেন্টকে আমরা পজিশন চেঞ্জ করতে পারি। বাট আমি যদি বলি এর পজিশন রিলেটিভ, রিলেটিভ যদি বলে দেই, তাহলে কিন্তু এর বটম মানে এর বটমই, এর টপ মানে এর টপই, এর লেফট মানে এর লেফটই, এর রাইট মানে এর রাইটই।
এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তার মানে আমরা পজিশন, রিলেটিভ বা অ্যাবসোলুট একটা এলিমেন্টের সেট করে আমরা এর লেফট, রাইট, টপ, বটম এগুলো চেঞ্জ করতে পারি। সো এই কাজটাই আমরা করব। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা এমন একটা অ্যানিমেশন তৈরি করব, এই এলিমেন্টটার সাইজ এতটুকুনি থাকবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে আসবে, এভাবে ঘুরবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে। এই কাজটা করব আমরা। করা যাবে না? চেষ্টা করি, পারি কিনা দেখি একটু। সো অ্যানিমেশনটা তৈরি করতে চাচ্ছি। পজিশন সেট করে দিলাম কি রিলেটিভ। ওইখানে আরেকটা জিনিস দেখেন, পজিশন বলে দিলাম রিলেটিভ বা অ্যাবসোলুট যেটাই বলি, আমরা পজিশন বলে দিলাম রিলেটিভ। যদি বলি লেফট, লেফট বললাম হচ্ছে 100 পিক্সেল, কি হবে বলেন তো? এখান থেকে 100 পিক্সেল এদিকে সরে আসবে না? এই দেখেন 100 পিক্সেল সরে আসছে। কিন্তু এখন যদি আমি এই পজিশনটা এখানে কল না করি, তাহলে কি লেফটটা কাজ করবে? জলিল বাইরে লাগবে, এছাড়া সম্ভব না। কাজ করতেছে? করতেছে না কিন্তু। কারণ কি? কারণ উনি এখন কিন্তু লেফট এই প্রপার্টির এখন কোনো অস্তিত্ব নাই। যদি পজিশন না থাকে তাহলে কিন্তু এর কোনো বেল নাই। দেখেন এবার কিন্তু আলহামদুলিল্লাহ কাজ করতেছে, ফাইন। সো এবার আমরা পজিশন সেট করে দিলাম রিলেটিভ। এখন আমার অ্যানিমেশনটা কি হবে? এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে। তাহলে এখানে পার্ট হবে কয়টা বলেন তো? 0, 1, 2, কয়টা? 3টা হবে পার্ট কিন্তু। তাহলে আমি আমার অ্যানিমেশনের এখানে আসলাম, আমি এটা একটু কমেন্টস করে রাখি আমাদের সুবিধার্থে। কমেন্টস করে রাখলাম, এখানে এসে তারা 3টা পার্ট হবে। সো 0, 2 কুড়ি 10, আর হচ্ছে 5 কুড়ি, 0, 50, 100, এই 3টা স্লটে ভাগ করে নিলাম। এবার যখন 0% আছে, তার মানে কি? যখন 0% আছে, এখানে কি পজিশনে অ্যাপ্লাই কি করা আছে দেখেন তো? এলিমেন্টের মধ্যে রিলেটিভ অ্যাপ্লাই করা আছে না? এবার কি আমি এর চেঞ্জটা কিন্তু করতে পারবো এখান থেকে। এখন আমি হাইট উইডথ বাড়াবো না, এখন আমি কি করব দেখেন, বলবো লেফট 0 পিক্সেল, টপ 0 পিক্সেল। পজিশন বলে দিলাম কি? এলিমেন্টের পজিশনটা কি বলেন তো? রিলেটিভ। এর লেফট বলে দিলাম, আমি যে অ্যানিমেশনটা তৈরি করতেছি এখানে লেফট বলা হচ্ছে 0 পিক্সেল, টপ বলা হচ্ছে 0 পিক্সেল। তার মানে কি লেফট টপ 0 মানে কি? যখন পজিশন রিলেটিভ যেখানে আছে সেখানেই থাকবে। এটা কোন পজিশনে? 0 পজিশনে। তো 0 থেকে যখন 50 হবে তখন কি হবে বলেন তো? লেফট বাড়বে না টপ বাড়বে? আপনি বলেন, লেফট বাড়বে না টপ বাড়বে? যখন এখান থেকে সেখানে যাবে লেফট বাড়বে, তাই না? নাইস। রাইট 0 এখানে কি হবে? পজিশনটা কি হবে না। সো লেফট বলে দিলাম আমি, ধরেন সাপোজ 800 পিক্সেল বলে দিলাম। তাহলে বাম দিক থেকে সে 800 পিক্সেল সরে ডান দিকে আসবে। টপ কি চেঞ্জ হবে না এটাই থাকবে? টপ তো এটাই থাকবে, ভেরি সিম্পল। এবার আবার তাহলে সেখান থেকে এখানে আসলে এবার সে আবার এখান থেকে এখানে আসবে, কি হবে? আবার 0 0 হবে কিন্তু। লেফটও 0, টপও 0, লেফটও 0 পিক্সেল, টপও 0 পিক্সেল। সো এই অ্যানিমেশনটা যদি আমরা একটু উপরের দিকে লিখি, এর কাছাকাছি লিখি, এবার পজিশন বলা আছে রিলেটিভ, দেখেন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। সো অ্যানিমেশন নেম বিআইটিএম, বিআইটিএম এ কি বলা আছে? 0% এ লেফট 0, টপ 0, পজিশন কি রিলেটিভ। এবার 50% এ কি বলা আছে? পজিশন লেফটে 800 পিক্সেল, অর্থাৎ তার বাম পাশ থেকে সে 800 পিক্সেল এদিকে সরে আসবে। আর টপ 0 মানে কি? যা ছিল তাই থাকবে। আবার 50 থেকে 100 এ কি বলা আছে? লেফট আবার হয়ে যাবে 0, টপ 0, অর্থাৎ সে আবার আগের জায়গায় ফিরে আসবে। রিলোড দিয়ে দেখেন কি হচ্ছে, এলিমেন্টটা মুভমেন্ট করতেছে না? সো অনেক স্লো করতেছে, ভালো লাগতেছে না। 4 সেকেন্ডের জায়গায় মনে করেন 1 সেকেন্ড দিয়ে দিলাম, তাও স্লো হইতেছে, এটাও পছন্দ হইতেছে না। 0.1 সেকেন্ড দিই, এবার ভালো লাগতেছে।
এটা কি হচ্ছে? হয়েছে? কোন কি সম্ভব এটা? সাবাস। তাহলে এবার যেটা করবেন, ছোট্ট একটা টাস্ক দিব। এবার দেখেন কি হবে। এই এলিমেন্টটা এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, তাই না? এবার এটাকে চারদিকে ঘোরাবেন। এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে। যে এই এলিমেন্টটা তো আমরা তখন কি করলাম, এখান থেকে এখানে যাচ্ছে, আবার এখান থেকে এখানে আসছে, তাই না? এবার এটা হবে না, এবার পুরো একটা সার্কেল করবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইভাবে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। আমি যে সাথে সাথে ঘুরতেছে, আমিও ঠিক আছে, যে ও আবার একটু ভয় যাচ্ছে, ঠিক আছে। এবার একটা কাজ করেন তো, এটা তো হ্যাঁ যাবে না কেন, দেখেন এখানে একটা ডিপ নিছেন না, এটা ঘুরাইতেছেন না, এবার আরেকটা ডিপ এখান থেকে ঘুরবে, এটা আসবে এইদিকে, এটা যাবে এইদিকে, মানে এটা এইদিকে আসবে না, আর এটা যাবে এইদিকে। দেখেন ক্র্যাশ লাগে কিনা দুইটা। হ্যাঁ আরেকটা ডিপ নিবেন, এটা তো শুরু হয়েছে এখান থেকে, তাই না? ওইটা শুরু হবে কোথা থেকে? এখান থেকে। আমি যদি একটা ডিপকে এখানে নিয়ে আসতে চাই, পারবো না? পজিশন দিয়ে নিয়ে আসবেন, এখানে নিয়ে এসে তারপর এটার মধ্যে আরেকটা অ্যানিমেশন বানাবেন, যেটা এইদিকে ঘুরবে। এটা ঘুরতেছে কোন দিকে? এইদিকে না? এটা তো ক্লকওয়াইজ ঘুরতেছে, যেটা আপনারা তৈরি করলেন এখন। আর এবারে এটা অ্যান্টি ক্লক, ঘড়ি কাটা বিপরীত দিকে। দেখেন বাড়ি বুড়ি খায় কিনা, তো বাড়ি খাওয়ার কথা।
দুইটা তো কখনো না কখনো মুখোমুখি হবে, তাই না? দেখেন কি হয়। সো কিছু ইমেজ নিয়ে আসতেছি, এখান থেকে খেয়াল করেন। এই যে এখানে কিছু ইমেজ আছে আমাদের। ধরেন আমরা এইটা নিলাম, এইটা নিলাম, এটা নিলাম, 5টা ইমেজ নিচ্ছি। ক্রিস্টিয়ানোটা তো নিব না, ওটা ফাউল। আর কারা নিয়ে যায় বলেন তো? আচ্ছা দেখেন, এই 5টা ইমেজ আমরা নিলাম। এই 5টা ইমেজ নিয়ে আমরা প্রথমে কি করব, আমাদের প্রজেক্ট ফোল্ডারে ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করলাম, ইমেজেস ফোল্ডারের মধ্যে রাখলাম। এবার ইমেজগুলোকে সাইজ করতে হবে। দেখেন কিভাবে সাইজ করি। এডিট করব ইমেজটাকে। এডিট করতে যে এটা আমার কত লাগবে, রিসাইজ করে নিচ্ছি। পিক্সেলে ওয়াইড কত আছে, 450, আর হাইট কত আছে, 10-20। এরকম হয়ে গেছে। বাস এভাবে সবগুলো করতে হবে এডিট করে। $450 আর 250 না, 200, ঠিকই আছে। 450, 200। এইটাও সেম একইভাবে আমরা 250, 200 না। সো রিসাইজ করে নিচ্ছি। 450, 250। এডিট করে নিচ্ছি। $450, $250 and finish। এডিট করে নিচ্ছি সব বিস্কুটকে। 450, 250 সেভ করে দিলাম। এভাবে আসতেছে আর কি। সো প্রথম দুইটা ইমেজের হাইটটা কিন্তু আমরা কম দিয়ে ফেলেছিলাম। 450, 250 হবে হাইটটা। এবার ঠিক আছে। ঠিক আছে না, আমাদের ইমেজ চারটা কিন্তু কমপ্লিট। সো এদের নামটা একটু ঠিক করে দিই। বললাম 1, বলেছি 2, বলে দিলাম সরি 3, 4, 5। 5টা ইমেজ ভাবে দিয়ে দিলাম। এবার যদি আমরা আমাদের কোডিং এ আসি, এখানে ইউআরএল এর মধ্যে কিভাবে লিখবো দেখেন, সাজেশন কিন্তু দিচ্ছে। কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিলাম। কোথায় যাব বলেন তো? ইমেজেস ফোল্ডারের মধ্যে না, এখান থেকে কাকে নিব, 1 কে নিলাম। ভেরি সিম্পল। এই জিনিসটাই কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি। এখানে কত হবে, একের জায়গায় 2 দিয়ে দিলেই তো হয়ে যায়। দুইয়ের জায়গায় 3, 3-এর জায়গায় 4, 4-এর জায়গায় কত, 5। সো এইভাবে ইমেজগুলো চেঞ্জ হবে। এবার যদি আমি অ্যানিমেশনটা কল করে দেই, চেক করি। এবার
আচ্ছা, এখানে একটা কথা আছে, অ্যানিমেশনটা কিন্তু আমাদের গুগল ক্রমে হবে, মজিলায় কিন্তু হবে না। চেক করে দেখেন ও কি অবস্থা। সরি, এখানে একটু একটু বাড়া দিতে হবে, তো 5 সেকেন্ড দিয়ে দিলাম। আপনারা আসলে তারা এই ইমেজগুলো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, লাস্টেটা ট্রানজিশন হবে না, ওটা করার জন্য আমাকে অন্য সিস্টেম করতে হবে। বাট আমরা এতটুকুন করতে পারি সিএসএস জাভাস্ক্রিপ্ট ছাড়া। আর এখানে কিন্তু আরো একটা কিন্তু বিগ প্রবলেম আছে। আমরা যে আগে যে এটা এই পাশ থেকে শুরু করে এই পাশে চলে যেত, ওইভাবে করে করে কি আনা যায় না? ওটা তো মার্কুয়ের মতো হইতো, না মানে এই যে এই আগে যে ইমেজগুলো। হ্যাঁ, ইমেজটা ওইভাবে করা যাবে। এখান থেকে আসবে, এখান চলে যাবে না, এখান থেকে রাইট পাশে যাবে, আবার এখান থেকে যেটা শুরু হবে ওইটা আবার অন্য আরেকটা ইমেজ শুরু হবে। এটা কি করা যায়? ট্রাই করে দেখেন তো করা যায় কিনা। আপনি চিন্তা তো করছেন, সিনট্যাক্স তো জানেন, এবার ট্রাই করেন, দেখেন করা যায় কিনা। সো ডেফিনেটলি লজিক্যালি হলে সেটা করা যাবে। সো এইভাবে আমরা সিএসএস দিয়ে এই ধরনের ইমেজ একটার পর একটা চাইলে চেঞ্জ করতে পারি আর কি। হ্যাঁ, পারবো তো অবশ্যই না, এখন জাস্ট এটা দেখানো যে এরকম একটা জিনিস আছে। আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করেন, আপনি বলতে পারবেন যে এটা একমাত্র গুগল ক্রোমে ওপেন করানো, কোথাও কোনো হবে না, সেখানে আপনি ইউজ করতে পারেন। বাট ডেফিনেটলি আপনি যখন স্লাইডার বানাবেন, আপনি কি ফ্রেম দিয়ে বানাবেন? তাহলে এটা তো আপনাকে বললামই তো করার আগে, যেটা আপনি প্র্যাকটিস করতেছেন একটু পার্ট নেওয়ার জন্য ডিজাইনারদের সামনে, বুঝেন নাই? রামসাম দিয়ে একটা স্লাইডার দেখ বেটা এটা কি বানাই দিছি, ঠিক আছে? এবার ডিজাইনার বলবে যে ভাই আসসালামু আলাইকুম গুরু। সো ঠিক আছে, সো আজকে এতটুকুন রেখে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ পিএসপি আলোচনা শুরু করবো আর কি। আর ক্লাস লেকচার এগুলো সব ইয়েতে তালা ট্রেনিং এর সাইটে পেয়ে যাবেন। ফাইলটা আপনি ইয়েতে পাবেন, ওই আমাদের ওখানে ঢোকার পরে পাবেন। আপনি ভিডিওটা পাবেন হচ্ছে সাবস্ক্রাইব করলে ইউটিউবে, আর কোডটা পাবেন talhatraining.com এ। ওখানে দেখবেন ডকুমেন্টের মধ্যে আছে। হ্যাঁ, ডকুমেন্টের মধ্যে আপনারা লগ ইন করে আপনাদের প্রোফাইলে যান। প্রোফাইলে যে আপনারা একটা মেসেজ করবেন, হ্যাঁ 24-তে একটা গ্রুপ আছে। আপনাদের গ্রুপের আপনাদের ইন্টারপার্সোনাল কমিউনিকেশনটা আপনারা চাইলে ফেসবুকের পাশাপাশি এটাতেও করতে পারেন আর কি। এটা একটা গুড প্র্যাকটিস হবে আপনার সবার জন্য আর কি। সো থ্যাংক ইউ ফর টুডে।